পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০। সামরিক বাহিনীর অভিযানে কয়েকজন বন্দুকধারী নিহত, টিটিপির দায় স্বীকার। সিরিয়ায় রুশ বিমান হামলায় ৬০ আইএস জঙ্গি নিহত, দের এ জোরে সংঘর্ষে শতাধিক সিরীয় সেনার মৃত্যু। ইরানের বিরুদ্ধে আইন বহির্ভূত কাজ করার অভিযোগ সৌদি আরবের। রিয়াদ তেহরান দ্বন্দ্ব নিরসনের তাগিদ পাকিস্তান, চীন ও জার্মানির। এবং ২ মাসের মধ্যে অভিবাসী সংকটের সমাধান না হলে হুমকির মুখে পড়বে ইইউ এর অস্তিত্ব, মন্তব্য ডোনাল্ড টাস্কের। শরণার্থী প্রবেশাধিকার শিথিল করার উদ্যোগ যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাচা খান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় শিক্ষক ও শিক্ষার্থী সহ ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে অর্ধ শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার সকালের দিকে কয়েকজন বন্দুকধারী ক্যাম্পাসে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে গণমাধ্যম। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান টিটিপি। বুধবার সকালে গুলি আর বিস্ফোরণের শব্দে উত্তর পশ্চিমাঞ্চলীয় চরসাদ্দা শহরের বাচাখান বিশ্ববিদ্যালয়ে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্দুকধারীদের হামলার সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথি সহ অন্তত ৩৫০০ মানুষ ক্যাম্পাসের ভেতরে ছিল বলে জানায় গণমাধ্যম। এদের মধ্যে অনেকে দৌড়ে পালাতে পারলেও হামলাকারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। প্রথমে আমরা ক্যাম্পাসের পেছন দিক থেকে গুলির শব্দ শুনতে পাই, তখন বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নেইনি। পরে আরো কয়েক দফা গুলি আর বিস্ফোরণের শব্দ পেয়ে সবাই গিয়ে ক্লাসরুমে আশ্রয় নেই। ততক্ষণে সেনা সদস্যরা চলে আসেন। বন্দুকধারীরা আল্লাহু আকবার বলতে বলতে মানুষ হত্যা করছিল। বিশ্ববিদ্যালয়ে হামলার পর আমাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের এক বন্ধু ভয়ে উঁচু ভবন থেকে লাফিয়ে নিচে পড়ে। হামলার পরপরই ক্যাম্পাসে সেনা ও হেলিকপ্টার মোতায়েনের পাশাপাশি শুরু হয় অভিযান। নিরাপত্তা বাহিনী কয়েকজন বন্দুকধারীকে হত্যার কথা জানালেও সেখানে আরও ৮ থেকে ১০ জন বন্দুকধারী রয়েছে বলে জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। তাদের গুলিতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। হামলায় আহত অর্ধশতাধিক মানুষকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানি তালেবান টিটিপি। এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে তালেবান হামলায় শতাধিক শিশু, শিক্ষার্থী সহ প্রাণ হারায় ১৫০ জন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হলেও তালেবানের শর্ত আরোপ এবং জঙ্গি গোষ্ঠীটির মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দেয় এর সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। শান্তি আলোচনায় যোগ দেওয়ার প্রধান শর্ত হিসেবে তালেবান শুরু থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়ে আসছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত স্বার্থের কারণে সেনা প্রত্যাহারে রাজি হবে না। অন্যদিকে নিজেদের শক্তিশালী সেনাবাহিনী না থাকায় নেটোকে সরাতে চাইবে না আফগান সরকার। এক্ষেত্রে আফগান সরকারের সঙ্গে তালেবানের একটি সমঝোতায় আসা জরুরি উল্লেখ করে বিশ্লেষকরা একটি দীর্ঘমেয়াদী সমাধানের পথ বাতলানোর পরামর্শ দেন। এ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সোমবার কাবুলে আফগানিস্তান, পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসলেও কোনো সমাধান বেরিয়ে আসেনি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দিয়ে বেনামে চিঠি পাঠিয়েছে জঙ্গি সংগঠন আইএস। সে দেশের পুলিশ মহাপরিদর্শকের বরাত দিয়ে মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, মোদীর পাশাপাশি ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। এরই মধ্যে আইএস স্বাক্ষরিত স্বরাষ্ট্র ও প্রশাসনিক দপ্তরে পাঠানো সেই বেনামি চিঠির বিষয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ। ধারণা করা হচ্ছে স্থানীয় কেউই চিঠিটি বেনামে পাঠিয়েছে। এই ঘটনার পর বাড়িয়ে দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের নিরাপত্তা ব্যবস্থা। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল জোর সহ আরও বেশ কয়েকটি শহরে রুশ বিমান হামলায় গত ৪ দিনে ৬০ জনেরও বেশি আইএস জঙ্গি নিহত হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আল জোর শহরে গত ৩ দিনে আইএস জঙ্গিদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছে দেশটির সরকারি বাহিনীর শতাধিক সদস্য। এদিকে এক ব্রিটিশ ত্রাণকর্মী সহ আরও বেশ কয়েকজনকে শিরশ্ছেদ করে তার ভিডিও প্রকাশ করা আলোচিত ব্রিটিশ জঙ্গি জিহাদি জনের নিহতের সত্যতা স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস।
গত বছর ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেইন্স এবং ট্যাক্সি চালক অ্যালান হেনিং সহ আরো বেশ কয়েকজনের শিরশ্ছেদ করে তার ভিডিও প্রকাশের মধ্য দিয়ে বিশ্বব্যাপী আলোচনায় আসে ব্রিটিশ বংশোদ্ভূত জঙ্গি জিহাদি জনের নাম। গত বছর নভেম্বরে এক মার্কিন ড্রোন হামলায় মোহাম্মদ এমওয়াজি নামে ওই ব্রিটিশ আইএস জঙ্গি নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হলেও সে সময় তা অস্বীকার করে আইএস। অবশেষে মঙ্গলবার নিজস্ব প্রচারণা সাময়িকীতে জিহাদি জনের নিহত হবার খবর নিশ্চিত করে আইএস। এতে বলা হয়, গত 12 নভেম্বর রাক্কায় জিহাদি জনের গাড়ি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় নিহত হয় সে। এদিকে গত কয়েকদিন ধরে সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর আল জোরে সরকারি বাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের সংঘর্ষের একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় গত কয়েক সপ্তাহের প্রচন্ড সংঘর্ষে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো শহর। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গত 3 দিনে আইএস জঙ্গিদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছেন দেশটির সরকারি বাহিনীর শতাধিক সদস্য। আইএস জঙ্গিরা পূর্বাঞ্চলীয় আয়াস এবং বেগাইলিয়া শহরে সরকারি বাহিনীর উপর হামলার পর এখন দেইর আল জোরের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানানো হয়। এছাড়াও গত 4 দিনে সিরিয়ার আলেপ্পো সহ বেশ কয়েকটি শহরে রুশ বিমান হামলায় 60 জনেরও বেশি আইএস জঙ্গি নিহত হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়। গত 4 দিনে সিরিয়ার আলেপ্পো, দেইর এজ-জোর, হোমস, হামা, রাক্কা এবং লাতাকিয়া প্রদেশে আইএসের অন্তত ৬০টি লক্ষ্যবস্তুতে এসইউ-34 বোমারু বিমানের সহায়তায় ১৫৭ দফা বিমান হামলা চালিয়েছি আমরা। এসব হামলায় জঙ্গি গোষ্ঠীটির বেশ কয়েকটি স্থাপনা ও অস্ত্রাগার পুরোপুরি ধ্বংস হয়েছে। এদিকে ইরাকে প্রায় ৩৫০০ মানুষকে আটক করে জঙ্গি গোষ্ঠী আইএস দাসত্ব সহ সব ধরনের নিম্ন কাজে বাধ্য করছে বলে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। আটককৃতদের বেশিরভাগই নারী ও শিশু উল্লেখ করে সংস্থাটি আরও জানায়, কোনো কাজে অবাধ্য হলে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের মতো কঠোর শাস্তির বিধানও করেছে জঙ্গি গোষ্ঠীটি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইরাকে চলমান সহিংসতায় গেল 22 মাসে অন্তত 19,000 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আহত হয়েছেন 36,000-এরও বেশি মানুষ। এর মধ্যে গেল বছরের 1 মে থেকে 31 অক্টোবর পর্যন্তই নিহত হয়েছে 3,855 জন। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র এসব কথা বলেন। মুখপাত্র রাভিনা শেমদাসানি আরও বলেন, এই সময়ে 32 লাখ ইরাকি নাগরিক গৃহহীন হয়েছে। প্রসঙ্গত, এসব হতাহতের ঘটনায় জাতিসংঘ জঙ্গি গোষ্ঠী আইএস ছাড়াও স্থানীয় বাহিনী, মিলিশিয়া ও কুর্দি যোদ্ধাদের দায়ী করেছে। এছাড়াও আইএস দেশটির 3,500 নারী ও শিশুকে দাসে পরিণত করে জিম্মি করে রেখেছে বলেও জানান তিনি। অবরোধ উঠে যাওয়ায় এখন ইরান বিনা বাধায় আইন বহির্ভূত কাজ করবে বলে হুঁশিয়ার করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবেইর। তবে পাকিস্তান সফরে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, উন্নয়নের জন্য মুসলিম বিশ্বকে যুদ্ধ নয়, ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সৌদি ইরান দ্বন্দ্ব মিটিয়ে ফেলার তাগিদ দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই কথা বলেছেন সৌদি আরব সফররত চীনা প্রেসিডেন্টও। 2 দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে এসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমেই বৈঠক করেন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসির মহাসচিব আয়াদ আমিন মাদানির সাথে। ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উন্নয়নে ওআইসিকে ভূমিকা রাখার তাগিদ দেন তিনি। একই বার্তা নিয়ে এরপর মিশর এবং ইরানেও যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। এই বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অভিন্ন। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মধ্যে ইরানের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল। তাই আমি বলবো, নিজেদের শক্তি সংঘাতে অপচয় না করে শান্তি প্রতিষ্ঠায় মনোযোগী হন। শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে বিরোধে জড়িয়ে পড়া দুদেশ সৌদি আরব এবং ইরানের প্রতি একই আহ্বান জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিউসো। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে তিনি বলেন, পরমাণু চুক্তির শর্ত পূরণ করে ইরান প্রমাণ করেছে তারা শান্তির পক্ষে। তবে যে যাই বলুক না কেন, ইরানের বিষয়ে এখনো অনড় সৌদি আরব। মঙ্গলবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা বিশ্ব ইরানকে নিষেধাজ্ঞার জাল থেকে মুক্ত করে ভুল করেছে। পাশাপাশি তিনি ব্রিটেনের প্রতি আহ্বান জানান, সৌদি বিচার ব্যবস্থার অংশ মৃত্যুদণ্ড কার্যকর করাকে যেন অসম্মান না করা হয়।
ইরান এখন আরো বেশি আইন বহির্ভূত কাজ করবে। চুক্তির ফলে দেশটির যে লাভ হবে তারা তা কখনোই সে দেশের মানুষের জীবনমান উন্নয়নে ব্যবহার করবে না। বিরোধ নিরসনে অনাগ্রহী তেহরানও। ইরানি প্রধানমন্ত্রী হাসান রুহানি মুসলিম বিশ্বকে উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান। ইয়েমেনে অস্থিরতা সৃষ্টি করতে সৌদি আরব একটি সন্ত্রাসী জোট তৈরি করেছেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দুদেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে রিয়াদ ঘুরে তেহরানে এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ইরানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি বলেন, সারা বিশ্ব এখন মুসলমানদের যেভাবে কোণঠাসা করার চেষ্টা করছে তাতে মুসলিম দেশগুলোর উচিত এক হয়ে কাজ করা। কোনো ইরান বিরোধী জোটে অংশ নেওয়া হচ্ছে না বলেও পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। তেহরানের ওপর মার্কিন নতুন নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী বক্তব্যের কারণে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু চুক্তির বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে লেখা এক চিঠিতে চুক্তি অনুযায়ী পাশ্চাত্যের দেশগুলো প্রতিশ্রুতি পূরণ করে কিনা সেদিকে গুরুত্বের সঙ্গে নজর রাখার আহ্বান জানান খামেনি। তিনি পরমাণু কর্মসূচির কারণে ইরানের উপর আরোপ করা আন্তর্জাতিক অবরোধ তুলে নেওয়ার প্রশংসা করলেও যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে প্রতারণা করতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান ইউকিয়া আমানো বলেছেন, ইরানের পরমাণু চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন ততটাই কঠিন হবে যতটা কঠিন ছিল এই চুক্তিতে বিশ্ব শক্তিগুলোর ঐকমত্য। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শ্রমিকদের নিষিদ্ধ করল ইসরায়েল। আরো ভূমি দখলের পরিকল্পনা তেল আবিবের। জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী লিবিয়ায় নতুন জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে তিউনিস ভিত্তিক সেদেশের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। জাতিসংঘের বেঁধে দেওয়া সময়ের 48 ঘন্টা পর মঙ্গলবার এক নারী সদস্য সহ 32 সদস্যের একটি মন্ত্রিসভার ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে জাতিসংঘের পক্ষ থেকে এই সিদ্ধান্তে সাধুবাদ জানানো হয়েছে। পাশাপাশি আশাবাদ ব্যক্ত করা হয়েছে আইএস জঙ্গি নির্মূল সহ দেশের বিভিন্ন সমস্যা মোকাবেলায় এই সরকার সফল হবে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, নতুন এ সরকার লিবিয়ার সব মহলকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হবে। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। এই মাত্রা ছাড়িয়ে যায় যখন 2014 সালে ত্রিপলি ভিত্তিক এবং তবরুক ভিত্তিক দুটি সরকার গঠিত হয় দেশটিতে। ভারতে পিএইচডি গবেষক এক দলিত শিক্ষার্থী আত্মহত্যার ঘটনায় দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত আছে। মঙ্গলবার বেঙ্গালুরু, কর্ণাটক, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা ও নয়াদিল্লিতে বিক্ষোভ করে ছাত্ররা। এ সময় তাদের হাতে ওই শিক্ষার্থীর ছবি সংবলিত পোস্টার দেখা যায়। তারা এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানায়। রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভের আয়োজন করে প্রধান বিরোধী দল কংগ্রেসের ছাত্র সংগঠন। গেল বছরের আগস্টে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের জের ধরে কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশে রোহিত ভামুলা নামের ওই শিক্ষার্থীকে হোস্টেল থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। অপমান সইতে না পেরে আত্মহত্যা করে রোহিত। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানালেন রিপাবলিকান পার্টির সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পলিন। আইওয়াতে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায়ও অংশ নেন আলাস্কার ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি রক্ষণশীল মার্কিনীদের একজন বিশ্বাসযোগ্য প্রতিনিধি। মার্কিন রাজনীতি বিশ্লেষকরা বলছেন, পলিনের মতো ক্ষমতাশালী একজন ট্রাম্পের পক্ষে দাঁড়ানোয় রিপাবলিকান দলে কিছুটা পরিবর্তন দেখা যাবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশে অস্ত্র আইন কঠোর করার বৈধতা চ্যালেঞ্জ করে এর বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বেসরকারি আইন সংস্থা। ফ্রিডম ওয়াচ নামে সংস্থাটির দায়ের করা ওই মামলায় বলা হয়, মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট ওবামা ওই আদেশ জারি করে নির্বাহী ক্ষমতার অপব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা ওই মামলায় আরও বলা হয়, নির্বাহী আদেশ জারির সময় অস্ত্র আইন পাশের ক্ষেত্রে কংগ্রেসের নেওয়া সিদ্ধান্ত পছন্দ না করার যে কথা ওবামা বলেছেন তাও অসাংবিধানিক। অস্ত্র বিক্রয় নিয়ন্ত্রণে গত 4 জানুয়ারি বিতর্কিত ওই নির্বাহী আদেশ জারির পর প্রথম থেকেই একে রাজনৈতিক এবং আইনগতভাবে অবৈধ বলে আখ্যা দিয়ে আসছিলেন রিপাবলিকান আইন প্রণেতারা।
ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি এলাকায় ফিলিস্তিনি শ্রমিকদের নিষিদ্ধ করেছে তেল আবিব। নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। গত 2 দিনে 2 জন ইসরায়েলির ওপর ফিলিস্তিনিদের হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। এর মধ্যেই পশ্চিম তীরে ছুরিকাঘাতে ইসরায়েলি এক গর্ভবতী নারীকে হত্যায় জড়িত সন্দেহে এক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল পুলিশ। এদিকে ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনের আরও ভূমি অধিগ্রহণের পরিকল্পনা করছে বলে জানা গেছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের বরাত দিয়ে প্রেস টিভি জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনি এলাকা জেরিখোর 370 একর আবাদি জমি দখলে নিতে যাচ্ছে তেল আবিব। দুই মাসের মধ্যে অভিবাসী সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের 28 রাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলে জোটের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে হুঁশিয়ারি করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। ইউরোপের তীব্র শীতের কারণে অভিবাসীদের ঢল সাময়িক কমে আসলেও সামনের মৌসুমে তা আগের অবস্থায় ফিরে যাবে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সিরীয় ও ইরাকি অভিবাসীদের প্রবেশের ক্ষেত্রে আরোপ করা কড়াকড়ি শিথিল করার বিষয়ে একটি বিল সিনেটে আটকে যাবে বলে জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। মেসিডোনিয়ার সীমান্ত সংলগ্ন সার্বিয়ার প্রেসেভো শহরের তাপমাত্রা হিমাঙ্কের 20 ডিগ্রি সেলসিয়াস নেমে এলেও অভিবাসীদের প্রবেশ থেমে নেই। এমন ঠান্ডা অব্যাহত থাকলে অভিবাসীরা হাইপোথার্মিয়া সহ ভয়াবহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন। প্রতিনিয়ত এমন অনিশ্চয়তার মুখে পড়ে দিশেহারা অভিবাসীরা। আমরা এ ধরনের আবহাওয়ার সঙ্গে পরিচিত নই। সিরিয়ায় কখনো এত ঠান্ডা পড়ে না। চিন্তা হচ্ছে বাচ্চাদের নিয়ে, তাদের নিয়ে এত পথ কিভাবে পাড়ি দেব। অভিবাসীদের এমন সংকটের মুখে মঙ্গলবার জার্মানির স্টার্সবার্গে ইউরোপীয় পার্লামেন্টে জড়ো হন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এ সংকট সমাধানে 2 মাসের মধ্যে জোট রাষ্ট্রগুলো কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলে ইইউ এর ভিসামুক্ত সেনজেন অঞ্চল ক্ষতির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। তিনি বলেন, জার্মানি, ডেনমার্ক, সুইডেন সহ কয়েকটি দেশ শরণার্থী ঠেকাতে তাদের সীমান্তে কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে। অন্য দেশগুলোও তাদের পথ ধরলে ইইউ এর অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে। শরণার্থী সংকট ইস্যুতে 17 ও 18 মার্চ ইউরোপীয় কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই আমাদের এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে হবে। প্রতিদিন ইউরোপে গড়ে 2000 অভিবাসী প্রবেশ করছে। শীত চলে গেলে তা আবারও ভয়াবহ রূপ নেবে বলে আমাদের আশঙ্কা। এর আগে অভিবাসীদের চাপ সামাল দিতে অস্ট্রিয়া নিজের সীমান্তে কড়াকড়ি আরোপের ঘোষণা দিলে একই পথে চলার ইঙ্গিত দেয় সার্বিয়া ও স্লোভেনিয়া। গ্রিস ও ইতালির সীমান্ত দিয়ে অভিবাসীরা অনিয়ন্ত্রিত হারে প্রবেশ ও জার্মানির নমনীয় ভূমিকার কারণে পরিস্থিতি ঘোলাটে হয়েছে বলে অভিযোগ তাদের। তবে সীমান্তে কড়াকড়ি আরোপ করলে অভিবাসী সংকট সমাধান হবে না বলে জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার। এর পেছনে তিনি জোট রাষ্ট্রগুলোর সমন্বয়হীনতাকে দায়ী করেন। চোখের পলকে এই সংকট সমাধান সম্ভব নয়। সেনজেন ব্যবস্থা ইইউ জোট গঠনের মূলনীতির একটি। এর সঙ্গে আপোষ করা মানে জোটকে অস্বীকার করা। অভিবাসীদের চাপ বন্টন, প্রবেশ মুখগুলো নিরাপত্তা কেন্দ্র স্থাপন সহ আরো বিভিন্ন ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। এদিকে মার্কিনীদের নিরাপত্তার প্রশ্নে মুসলিম শরণার্থীদের প্রবেশে যে কড়াকড়ি আরোপ করা হয়েছিল তা তুলে নিতে আজ সিনেটে ভোটাভুটির কথা রয়েছে। ধারণা করা হচ্ছে কড়াকড়ির বিপক্ষেই ভোট পড়বে বেশি। এদিকে আবার ওবামার অভিবাসন নীতি সংস্কারের পরিকল্পনা চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। আদালতের দাবি, অর্ধকোটি অভিবাসীকে বৈধতা দেওয়ার যে পরিকল্পনা ওবামা করেছেন তাতে হুমকির মুখে পড়বে মার্কিন নিরাপত্তা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। নিউ ইয়র্কে শুরু হয়েছে বছরের প্রথম তুষারপাত। স্থানীয়দের পাশাপাশি উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। পশ্চিমারা বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয়ায় তেল রফতানির মধ্য দিয়েই চলতি বছর উচ্চ প্রবৃদ্ধির প্রত্যাশা ইরান সরকারের। তবে অস্থিতিশীল শ্রমবাজার, বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইরানে বিনিয়োগে আস্থার অভাব সহ নানা কারণে দেশটির অর্থনীতি নিয়ে এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বিশ্লেষকরা। 2 দশকের নিষেধাজ্ঞার শক্ত গণ্ডি পেরিয়ে বিশ্বে এখন অবমুক্ত ইরান। তাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে যেন স্বপ্নের শেষ নেই তেহরানের। অর্থনীতিকে চাঙা করতে এরই মধ্যে প্রেসিডেন্ট হাসান রুহানি আশা প্রকাশ করেছেন আগামী 5 বছরে ইরানে বিদেশি বিনিয়োগ 3000 থেকে 5000 কোটি ডলার পর্যন্ত বাড়বে। আরও আশার কথা হলো অর্থনীতির দুর্দশায় পণ্য আমদানির অর্থ নিয়েও ভাবতে হবে না ইরানকে। বিভিন্ন দেশে আটকে থাকা 13,000 কোটি ডলারও শিগগিরই হাতে পাবে তেহরান। তবে জ্বালানি খাত বিপর্যস্ত থাকায় এখন অন্যান্য খাতের পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। Iran should bring its
ইরানের অবকাঠামো খাতে এখন বিনিয়োগ জরুরি। এখানে নতুন প্ল্যান্ট, ফ্যাক্টরি স্থাপন করা জরুরি হয়ে পড়েছে। এছাড়া তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করাও প্রয়োজন। যদিও জ্বালানি খাত ঘুরে দাঁড়ালে দেশের অর্থনীতি চাঙ্গা হতে বেশি সময় লাগবে না, তবু আপাতত ঝুঁকি না নেয়াই ভালো। ইসলামী শরিয়া আইন কার্যকর হওয়ার পর থেকে অনেকটাই স্থবির দেশটির পর্যটন খাত। রাজস্ব আয় বাড়াতে পর্যটন খাতের পুনর্গঠন জরুরি বলেও মনে করছেন এ খাত সংশ্লিষ্টরা। পাশাপাশি পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক জোরদারে দেশগুলো থেকে ভোগ্যপণ্য আমদানি করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। নিষেধাজ্ঞার পরও স্থানীয়ভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা থাকলে একটা দেশ কখনোই পঙ্গু হয় না। যদি সে দেশের প্রাকৃতিক সম্পদ থাকে, তাদের সেটা আছেও, কিন্তু ভোগ্যপণ্যের জন্য দেশটি আমদানির উপর নির্ভরশীল। ইরান যদি ভোগ্যপণ্য আমদানি করে, তাহলে দেশের চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্কও দৃঢ় হবে। তবে এখনো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মুক্ত নয় ইরান। নতুন করে আবারও ইরানের ওপর কয়েকটি বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। তবে এই নিষেধাজ্ঞা দেশ দুটির বাণিজ্য সম্প্রসারণে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। প্রতিদিন 5 লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইরান। সম্প্রতি দেশটির উপতেলমন্ত্রী রোকনউদ্দিন জাভাদি এ ঘোষণা দিয়েছেন। পশ্চিমা বিশ্ব ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিপুল হারে তেলের রপ্তানি বাড়বে বলে মনে করছে দেশটির সরকার। এ লক্ষ্যেই জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিল দেশটি। নিষেধাজ্ঞা না থাকায় আগামী 1 বছরের মধ্যে জ্বালানি তেলের রপ্তানি দিন প্রতি 10 লাখ ব্যারেলে উন্নীত করা সম্ভব বলে মনে করছে ইরান। এদিকে ইরানের তেল রপ্তানিকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের আরও দরপতন হয়েছে। গেল সোমবার তেলের দাম কমে $28 নিচে নেমে আসে বিশ্ববাজারে। 40 জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চলতি বছর 54 জন সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যুবরণ করেছে 14 জন। এর মধ্যে কেবল রাওয়ালপিন্ডিতেই মারা গেছে 6 জন। এদিকে ভারতের নয়াদিল্লির একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে H1N1 ভাইরাসে আক্রান্ত 40 জন রোগী শনাক্ত করা হয়েছে। তবে বায়ুবাহিত এই রোগে এখন পর্যন্ত কেউ মারা যাননি। এর আগে গত বছর ভারত জুড়ে এ ভাইরাসে আক্রান্ত হয় 33,000-এরও বেশি মানুষ। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 1994 জন। ফ্রান্সের বিখ্যাত রিজ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চিলিতে ময়লার স্তূপে আগুন লাগায় রাজধানী জুড়ে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া। এছাড়া মেক্সিকোর কোলিমা আগ্নেয়গিরিতে আবারও শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া এই ধরনের কয়েকটি বিপর্যয় নিয়ে এবারের প্রতিবেদন। 2 মাসের ব্যবধানে মঙ্গলবার আবারও ফুঁসে ওঠে মেক্সিকোর কোলিমা আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ফলে তৈরি হওয়া ধোঁয়া ও ছাই 2500 মিটার উচ্চতা পর্যন্ত উঠে যায়। 1986 সালেও একবার কোলিমা আগ্নেয়গিরি থেকে বড় ধরনের অগ্ন্যুৎপাত হয়েছিল। অবশ্য মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত হয় 1953 সালে মিশোয়াকানের প্যারিকিউটিন আগ্নেয়গিরি থেকে। মেক্সিকোতে প্রায় 3000 আগ্নেয়গিরি রয়েছে, তবে এর মধ্যে মাত্র 14টি সক্রিয়। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টায় ফ্রান্সের বিখ্যাত রিজ হোটেলটির 7ম তলায় আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ছাদ পর্যন্ত। দমকল বাহিনীর 60 জন কর্মী দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত এ ব্যাপারে কিছু জানা যায়নি। সংস্কারের জন্য হোটেলটি বন্ধ থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে মঙ্গলবার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে ভবনটি সম্পূর্ণ পুড়ে যায়। রাজধানী সান্টিয়াগো থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত সান্টা মার্টা, যেখানে পুরো শহরের ময়লা ফেলা হয়। সোমবার হঠাৎ করে সেখানে আগুন লেগে যায়। এতে কিছুক্ষণের মধ্যেই পুরো শহর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিষাক্ত ধোঁয়া তৈরি হওয়ায় অসুস্থ হয়ে পড়েছে শহরের বহু লোক। শহর জুড়ে বিষাক্ত ধোঁয়া তৈরি হয়েছে, যা আমাদের জন্য বিপজ্জনক। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শিশু ও বৃদ্ধরা। আর্জেন্টিনার উত্তর পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যায় ভেসে গেছে গাছপালা ও আবাদি জমির ফসল। পুরো পুয়ের্তো মাদিরো শহর ডুবে গেছে বন্যার পানিতে। অনেকদিন ধরে আমি এখানে কাজ করছি, তবে কখনো এমন অবস্থা দেখিনি। লা প্লাতা নদীতে আমি এমন প্লাবন দেখেছি, তবে পুয়ের্তো মাদিরোতে এমন দৃশ্য তেমন একটা দেখা যায় না। গেল বছরের ডিসেম্বরে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় আর্জেন্টিনার উত্তর পূর্বাঞ্চলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছিল। আফরোজ নিপা, সময় সংবাদ। নিউ ইয়র্কে শুরু হয়েছে এবছরের প্রথম তুষারপাত। ঋতু বৈচিত্র্যের অনিন্দ উপহার বছরের প্রথমেই তুষারপাত স্থানীয়দের পাশাপাশি উপভোগ করছেন সেখানকার প্রবাসীরাও। তাপমাত্রা সহনীয় থাকায় বছরের প্রথম এই তুষারপাত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগ করে বাড়তি এক আনন্দ। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
রোববার হঠাৎই কাউকে কিছু বুঝতে না দিয়ে নিউ ইয়র্কের আকাশ থেকে অঝোর ধারায় ঝরতে শুরু করে বছরের প্রথম তুষারপাত। তাপমাত্রা ৩১ ডিগ্রি ফারেনহাইটে থাকায় আবহাওয়া ছিল সহনীয়। নিউ ইয়র্কবাসীর অনুভূতিতে এ যেন বাঙালি কবির ভাষায় বাদল ও দিনেরও প্রথম কদম ফুল। অনেক ভালো লাগতেছে এবং আমি আমেরিকাতে নতুন আসছি এবং এই সোনোটা আমার জীবনে প্রথম দেখা। তুষার আনন্দে সিক্ত হয়েছেন সাপ্তাহিক ছুটির দিনে কেনাকাটায় ব্যস্ত বাবা মায়েরাও। অনেক ভালো লাগছে কারণ এই বছরের প্রথম স্নো এটা, আর আজকে তুলনামূলকভাবে ওয়েদারটাও অনেক ভালো। এছাড়াও ছোট্ট সোনামণিরাও উপভোগ করছে বছরের প্রথম এই তুষারপাত। আমি লাইক করি বিকজ এখানে স্নেওফ্লেক্স আসে। গেল বছরের তুষারপাতের অনুপস্থিতির আক্ষেপ যেন এরই মধ্যে অনেকটাই ঘুচিয়ে দিয়েছে এবছরের প্রথম এই তুষারপাত। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে ফেনী জেলা। এই মুহূর্তে দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী রামিম হাসান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বরিশাল, কুমিল্লা, নোয়াখালী এবং চাঁদপুর শেষ করে আমরা এখন ফেনীতে, এবং এই ফেনী জেলাটি ভৌগোলিক এবং যোগাযোগগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এর এক পাশে যেমন ভারতের ত্রিপুরার সীমান্ত রয়েছে, পাশাপাশি আর এক পাশে রয়েছে বঙ্গোপসাগরের সীমান্ত, কিন্তু এই জায়গাটিতে একই সাথে রয়েছে। যোগাযোগের দিক থেকে এই জেলাটি যতখানি গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু গুরুত্ব রয়েছে রাজনৈতিক কারণেই। আজকে কিন্তু আমরা এসেছি এই ফেনীতে, এবং এই ফেনীর যারা দর্শকরা রয়েছেন, ফেনীর দর্শকদের মতামত নিতে তাদের কাছে এসেছি। তাদের কাছ থেকে জানবো তাদের ভালো লাগার কথা, মন্দ লাগার কথা। সময় সংবাদের 5 বছর উপলক্ষে আমাদের যেই যাত্রা, সেই যাত্রার আজকের অংশ ফেনী। আমরা প্রথমেই ফেনীর একজন দর্শকের কাছে যাব, তার কাছে জানতে চাবো যে এই ফেনীর যেই সংবাদগুলো আমাদের বিভিন্ন সময় পরিবেশন করছি, প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাবো একজন ক্রীড়া সংগঠক হিসেবে, যে ক্রীড়ার ক্ষেত্রে সময় সংবাদ কি পরিমাণে ভূমিকা রাখতে পারছে, আরও কোনো কিছু ভূমিকা রাখার আছে কিনা? আজকে 5 বছর এই সময় টিভির বর্ষপূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানের জন্য সময় টিভিকে ফেনী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু একটাই অনুরোধ করবো আপনাদের, যে মফস্বলে যে খেলাধুলাগুলো হয়, এই খেলাধুলা যাতে আপনারা সময় টেলিভিশন সুন্দরভাবে কাভারেজ দেন এবং দর্শক যাতে দেখে, এই ব্যবস্থাটা এর মাধ্যমে অনেক তৃণমূল থেকে খেলোয়াড় উঠে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একজন সাংস্কৃতিক কর্মীর সঙ্গে কথা বলবো। আপনার কাছে জানতে চাবো যে সাংস্কৃতিক ক্ষেত্রে ফেনীর বিভিন্ন রকম অবদান রয়েছে, সেই জায়গাটি থেকে সময় সংবাদ কতখানি অবদান রাখতে পারছে, এবং আপনার সাজেশন কি কি করার আছে আমাদের? সময় সংবাদকে প্রথমে ধন্যবাদ ফেনীতে আসার জন্য, এবং ফেনীবাসীর পক্ষ থেকে সময় পরিবারকে অভিনন্দন জানাচ্ছি। আমি একটি আবেদন রাখবো, সেটা হচ্ছে আপনাদের সময় সংবাদ সবসময় ঢাকা কেন্দ্রিক নিউজগুলো বেশি কাভারেজ করে। আমরা যারা মফস্বলে আছি, যারা সাংস্কৃতিক চর্চা করছি, বা ফেনীর মতো আরও যারা সাংস্কৃতিক চর্চা করছে, যে সাংগঠনিক সংবাদগুলি খুবই কম আসছে। আমরা আপনাদের কাছে আবেদন রাখবো এটাই, আপনারা প্রত্যেকটা নিউজে আমাদের একটি করে অন্তত মফস্বলের সংবাদ আপনারা রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের কিন্তু বুড়োর সংখ্যা সবচেয়ে বেশি, পাশাপাশি আমাদের 2টি পুরোপুরি বুলেটিন রয়েছে যেগুলো দেশের খবর আমরা দেখিয়ে থাকি। তারপরও আমরা চেষ্টা করবো সেগুলো আরও বাড়ানোর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আরও কয়েকজন দর্শক রয়েছে, আমি এখানে প্রশাসনের একজনের কাছে যাব, তার কাছে বিষয়টি জানতে চাবো। প্রশাসনের বিভিন্ন রকম সমস্যা এবং সেখানে প্রশাসনিক জটিলতা থেকে আরম্ভ করে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আমরা তুলে ধরি, যেগুলোর সমাধানে আপনারাই মূলত কাজ করেন। সেই জায়গা থেকে সময় সংবাদে একটি খবর প্রকাশের পরে বা প্রচারের পরে সেই ব্যাপারে সেই ইম্প্যাক্টটা কি হয়? ধন্যবাদ আপনাকে। আমি সময় টিভির 5ম বর্ষপূর্তি উপলক্ষে সময় টিভির সকল কলাকুশলী এবং শ্রোতা দর্শক সবাইকে আমি অভিনন্দন জানাই, এবং এই সময় টিভির সাফল্য কামনা করছি। আপনার প্রশ্নের উত্তরে আমি যদি বলতে হয় যে সময় টিভির যে ক্যামেরাগুলো আছে,
এগুলো আমি দেখেছি যে কোনো একটি দুর্ঘটনা ঘটার সাথে সাথে আমরা সেই জায়গাতে পৌঁছে যাই। আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন এই খবরগুলো দেখাচ্ছি আপনারা ব্যবস্থাগুলো ঠিকভাবে নিচ্ছেন কিনা বা আমাদের আরো কি করার আছে? হ্যাঁ, আপনাদের এই যে সময় টিভিটা আমাদেরকে এটা থেকে আমরা অনেক তথ্য পাই এবং অনেক ঘটনার খবর জানতে পারি। জানার সাথে সাথেই আমাদের এটি আমি আমাদের সরকারি কাজে আমি মনে করি এটা আমাদের অত্যন্ত সহায়ক। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে সহায়তা করছে। এই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আরো দর্শক রয়েছে, সবার সাথে একটু একটু করে কথা বলবো। আপনার কাছে জানতে চাই সময় সংবাদের কোন বিষয়টা আপনার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বা সবচেয়ে ভালো লাগে এবং কোন জায়গাটা সবচেয়ে বেশি খারাপ লাগে? সমালোচনা এবং আপনার যে মতামত সেটা আমাদেরকে দিন। আপনাকে ধন্যবাদ এবং সময় টিভির 5 বছর পূর্তিতে সময় টিভি কর্তৃপক্ষকে এবং সকল কলাকুশলীকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। তো আমি শুধু একটা কথা বলতে চাই যে সময় টিভির যে বিষয়টি আমার কাছে সবচাইতে ভালো লাগে সেটা হচ্ছে সময় টিভি মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং মুক্তিযুদ্ধের গল্পটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরে। এটা আমার কাছে খুব ভালো লাগে। আর সংবাদ আমি মনে করি অনেক উন্নত মানের সংবাদ তারা পরিবেশন করেন। তবে একটা বিষয় আমি যেটা বলি সেটা হচ্ছে আপনাদের সংবাদে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা খুব কমে আসে, সেটা আমরা চেষ্টা করব আরো ভালোভাবে তুলে ধরার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানকার যিনি উপজেলা চেয়ারম্যান রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে জানতে চাবো যে আমরা তো উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করি সংবাদ পরিবেশনের মাধ্যমে, তো সেক্ষেত্রে আপনাদের কতখানি সহযোগিতা গত 5 বছর আমরা করতে পেরেছি, আমাদের আরো কি করার আছে? আমি প্রথমে সময় টিভিকে ধন্যবাদ জানাতে চাই সময় সাহসী পদক্ষেপের জন্য। আপনারা অন্তত মফস্বল শহর ফেনীতে এসে আজকে আমাদের জনগণের যে মতামত আপনারা নিচ্ছেন এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে উন্নয়নের ক্ষেত্রে সময় টিভি যে সমস্ত দিক নির্দেশনা বা যে সমস্ত চিত্র দেখি আমাদেরকে বলে দিচ্ছে যে যেগুলোতে আমাদের কোথাও আমাদের ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থা অবশ্যই আমরা নিচ্ছি এবং সেই ব্যবস্থা নেওয়ার কারণে আমি মনে করি ফেনী জেলার উন্নয়ন কর্মকাণ্ড অত্যন্ত গতিশীল হয়েছে এবং উন্নয়ন কর্মকাণ্ড খুবই সুন্দরভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাবো আমাদের করণীয় আরো কি আছে? আমরা উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে চাই, সবার সাথে থাকতে চাই, সেখানে আমাদের করণীয় আরো কি আছে? ধন্যবাদ আপনাকে, সময় পরিবারকে। আমরা ইতিমধ্যে ফেনীতে ব্যুরো অফিসের মাধ্যমে সময়ের কাছ থেকে যেসব তথ্য পাচ্ছি আমরা ফেনীবাসী অন্তত সময় টিভির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনি জানেন আমরা সীমান্তবর্তী জেলা আমাদের এখানে, সেই কারণে আমাদের এখানে মাদকের ভয়াবহ একটা করাল গ্রাস আমাদের ফেনীবাসীকে আজকে গ্রাস করেছে এবং সন্ত্রাস আমাদেরকে অনেকটা আমাদের উপর একটা। আমাদের করণীয়টা যদি বলেন তাহলে আমাদের সময় খুবই কম। আপনাদের সময় টিভির মাধ্যমে আমরা মনে করি এই সমস্যাগুলো যদি সমাধান করার জন্য তড়িৎ ব্যবস্থা হয় তাহলে আমরা উপকৃত ফেনী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কয়েকজন দর্শক রয়েছেন, এখানে একজন চেয়ারম্যান রয়েছেন যিনি একটি চরাঞ্চলের চেয়ারম্যান। তার কাছ থেকে জানতে চাবো যে চরের বিভিন্ন রকম সমস্যা আছে এবং যোগাযোগের অনেক স্বল্পতা রয়েছে, তারপরও আমাদের রিপোর্টাররা সেই জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে থাকে। সেই জায়গা থেকে আরো কি করণীয় আমাদের রয়েছে, আপনার পরামর্শটা আমি জানতে চাই। সময় টিভিকে সোনাগাজী উপকূলীয় অঞ্চলের চেয়ারম্যান হিসেবে ধন্যবাদ জানাই। বিগত 5 বছরে সময় টিভি সোনাগাজী উপকূলীয় অঞ্চলের বিভিন্ন ধরনের কাজের সময় টিভি সংবাদ পরিবেশন করেছেন এবং আমরা অনেক উপকার পেয়েছি। আমার দাবি জানাবো আমি সময় টিভির মাধ্যমে দাবি জানাবো সোনাগাজী মুছাপুর এগুলোটার থেকে বাঁকা নদী সোজা পর্যন্ত আউট অফ বেড়ি এবং সময় টিভি টকশোর মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য। টকশোর মাধ্যমে আপনাদের সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার কথা একজন দর্শক বলেছেন এবং আমরা সেই চেষ্টাগুলো সবসময় করে থাকি। সেই চেষ্টা আরো পরবর্তীতে আরো বেগবান হবে। আমি আপনার কাছে জানতে চাই, সবাই মূলত প্রশংসাগুলোই বেশি করছে, আপনার কাছে একদম সমালোচনার জায়গায় জানতে চাই কোন জায়গাটাতে আমাদের আরো উন্নতি করার প্রয়োজন, একদম সংক্ষেপে। আপনাদের শিক্ষা বিষয়ক যে নিউজগুলো দেওয়া হয় আমার মনে হয় এখানে আরেকটু উন্নতি করার সুযোগ আছে। যে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন সময়ের ক্যামেরা নিয়ে, আমি নিউজ ক্লিপগুলোকে কিন্তু আমরা যে কোনো সময় এডুকেশন ক্লিপে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। এতে আমাদের শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা, আপনারা জানেন এখন আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমের সাহায্যে আমরা শিক্ষা দিচ্ছি। এই ক্ষেত্রে যদি আপনারা এই যে নিউজ ক্লিপগুলোকে আমাদের এডুকেশন ক্লিপে রূপান্তরিত করেন, বাচ্চারা সুন্দরবনে গেলেন আপনারা শুধু নিউজ করলেন, কিন্তু তা না করে এটাকে আপনারা এমন একটুখানি করলেন যে এডুকেশন হয়ে গেল, বাচ্চাদের রুমে বসে পেয়ে গেল। তার কাছ থেকে খুবই সুন্দর একটা আমরা সাজেশন পেয়েছি, আমরা সেই বিষয়টি মাথায় রাখবো। আমরা পরবর্তীতে চেষ্টা করব এই বিষয়টি নিয়ে কাজ করার। এখানে আরো অনেক দর্শক দেখতে পাচ্ছি, এখানে আরেকজন দর্শক, তার সঙ্গে আমি একটু কথা বলবো, সাংবাদিক তিনি, তার কাছে জানতে চাবো যে আমাদের সময় টিভির কন্টেন্ট নিয়ে আপনি একটু বলবেন যে কোন জায়গাগুলোতে সমস্যার জায়গা আপনার মনে হয়। অনেকেই কিন্তু প্রশংসার জায়গাগুলো আমাদেরকে জানিয়েছেন, সমস্যার জায়গাগুলো। প্রশংসা তো আছেই, আমি যেটা মনে করি আপনাদের যে টকশোগুলা হয় এই টকশোগুলা আরও নিরপেক্ষ হওয়া উচিত এক। আর একটা হচ্ছে যে আপনাদের যে সঞ্চালক বা উপস্থাপক এগুলো সেম ব্যক্তি, মানে
থাকে, মানে উপস্থাপকেরা চেঞ্জ হওয়া দরকার, মানে আরও বেশি সংখ্যক উপস্থাপক থাকা দরকার, যাতে দর্শকেরা বোরিং ফিল না করে। আর আরেকটা হচ্ছে যে আপনার যে মনে হয় যেন এই সময় টিভিটা বিশেষ একটি রাজনৈতিক দলকে সমর্থন করে এবং তাদের বক্তব্যকে উপস্থাপন করার চেষ্টা করে বেশি। তা আমরা চাই যে এটা নিরপেক্ষ হোক, জনগণের কথা বলুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেই প্রচেষ্টা আমাদের সবসময় থাকে, তারপরে অনেক সময় দেখা যায় টকশোর ক্ষেত্রে গেস্ট অ্যারেঞ্জমেন্টে যে প্রবলেমটি হয় আমাদের, অনেক সময় আমরা যেই গেস্টকে চাই তারা নানা সময় নানা কারণে সেই সময়টা দিতে পারেন না, এই কারণে এই সমস্যাটা হয়। তারপর আমরা চেষ্টা করবো সেই বিষয়টিকে আরও ভালোভাবে আপনি যে বিষয়টি চাচ্ছেন সেই বিষয়টি তুলে ধরার। আপনার কাছে জানতে চাবো যে সময় সংবাদের কোন সময়টাতে সময় সংবাদ আপনি দেখেন এবং সময় সংবাদকে কেন বেছে নেন সংবাদের সময়? আসলে সত্যি কথা বলতে কি টিভি চ্যানেল অনেকগুলো রয়েছে, বাট সময় সংবাদ কিন্তু দেখিয়ে দিয়েছে কীভাবে প্রান্তিক জনগোষ্ঠী খবর উঠিয়ে নিয়ে আসতে হয়। এবং আমরা ফেনীবাসী খুবই ধন্যবাদ জানাচ্ছি যে ফেনীর মতো একটা জায়গায় ব্যুরো অফিস দিয়েছে। আমরা সারাক্ষণই ঘন্টায় ঘন্টায় সময় সংবাদ আমরা দেখার জন্য বসে থাকি। আর আজকে ফেনীবাসী আপনারা দেখতে পাচ্ছি আমরা সবাই বেলুন উড়িয়ে এই আপনাদের ধন্যবাদটা আমরা দিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আরও দর্শক রয়েছেন, আমরা অনেকের সাথে কথা বলতে চাই, সময় স্বল্পতার কারণে আমরা সবার সঙ্গে কথা বলতে পারি না। আপনার কাছে জানতে চাবো যে আপনার কোনো সাজেশন আছে কিনা? এখন চারিদিকে জঙ্গিবাদ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, আমরা সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি। তারপর আমাদের করণীয় আরো কি আছে? ধন্যবাদ। সময় টিভি 5 বছর উপলক্ষে আমরা ফেনীবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমার সাজেশন হচ্ছে যে ধর্মীয় যে অনুষ্ঠানগুলো হচ্ছে এর চেয়ে আর একটু যদি বাড়ানো যায় এবং সঠিক যে ইসলামী যে মতবাদগুলি আছে এই মতবাদগুলি আমরা যদি সময় টিভিতে একটা সময় নিয়ে আধা ঘন্টা প্রতি সপ্তাহে একটা সময়কে কেন্দ্র করে যদি অনুষ্ঠানগুলি হয়, দেশের যাদের আলেম ওলামারা আছে ওদেরকে এনে একটা ইয়াসর মাধ্যমে যদি অনুষ্ঠানটা করা যায় এবং একটা অনুষ্ঠান ভালোভাবে যদি করতে পারি, আমরা আশা করি ফেনীতে এবং পুরো দেশে জঙ্গিবাদ অনেক উপশমিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে বেশ কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলেছি, এদিকে নারী অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গে আমরা এখনো পর্যন্ত কথা বলিনি। আমরা তাদের কয়েকজনের কাছ থেকে একটু মতামত দিতে চাই। আমাদের সময় সংবাদের যে বিভিন্ন রকম সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানেই মূলত আমরা কাজ করছি এবং সেই বিষয়গুলোই তাদের কাছ থেকে তুলে আনতে চাই। আমি এখানে একজন নারী সমাজের একজন প্রতিনিধি বলবো, তিনি রয়েছেন, তার কাছে আমি জানতে চাবো যে আমাদের সময় সংবাদের কোন বিষয়গুলো আপনার ভালো লাগে সংক্ষেপে বলবেন, পাশাপাশি কোন জায়গাগুলোতে সমালোচনা রয়েছে? আসলে আমার কাছে মানে সংবাদ টিভি যে বিষয়টা, সংবাদটা বোরিং অনেকের কাছে, কিন্তু আমার কাছে মনে হয় যেন সময় টিভি এখানে বৈচিত্র্য নিয়ে আসছে। সময়ের সংবাদগুলো যখন পরিবেশন করে তার বৈচিত্র্যটা আমার খুব ভালো লাগে। বৈচিত্র্য কোন জায়গাটাতে? সব রকম, আপনি যে কোনো একটা প্রোগ্রামের আগে যে প্রোমোগুলো অনেক সুন্দর লাগে, তারপরে তাদের সংবাদ যে পরিবেশন সেটা অনেক ভালো লাগে। তারপর আমাদের তুষার ভাই ওনার ইয়েটা অনেকই ভালো লাগে, যদিও এটা সংবাদ কিন্তু তারপরেও একটা বৈচিত্র্যতা আছে। আরো কিভাবে বৈচিত্র্য আনতে পারি আমরা? আর আমার কাছে মনে হয় যেন আমরা যারা নারী সমাজে আছি তারা সংবাদের পাশাপাশি একটু বিনোদনও চাই। তো সেক্ষেত্রে বিনোদনের ক্ষেত্রে মনে হয় যেন একটু পিছিয়ে আছে, একটু সামান্য সংবাদের ফাঁকে ফাঁকে একটু বিনোদন দিলে আমাদের ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ কয়েকজন দর্শকের সঙ্গে ইতিমধ্যে কথা বলে ফেলেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সঙ্গে ছিলেন, প্রশাসনের মানুষ যেমন ছিলেন, সেই সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে জনপ্রতিনিধি যারা, তারাও ছিলেন। আমরা এখানে আমাদের ফেনী ব্যুরো প্রধান বক্তের মুন্না রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। আমরা আসলে আপনার কাছে আসলে কোনো প্রশ্ন করে মানে আমি নিজেই বিব্রত হচ্ছি আপনাকে প্রশ্ন করতে, তারপরও আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাবো যে আমরা যারা ঢাকাতে কাজ করছি সময় সংবাদে, রিপোর্টার এবং প্রেজেন্টার যারা রয়েছি, তাদের বিষয়ে আপনার কোনো সমালোচনা রয়েছে কিনা এবং পরামর্শগুলো আপনার কাছ থেকে চাই। ধন্যবাদ। আসলে সমালোচনা ঠিক না, মানে আসলে ঢাকার কাজ আর মোফাসসিলের কাজে কিন্তু আকাশ পাতাল মানে অনেক তফাৎ রয়েছে। আমরা যেটা কাজ করতে গিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হচ্ছি এবং বিভিন্ন এলাকায় গেলে আমাদের যানবাহনের সমস্যা হচ্ছে, বিভিন্ন আমাদের মানে প্রাকৃতিকগত সমস্যাগুলো আমরা ফেস করতে হচ্ছে। তো এই কাজগুলো কিন্তু আমরা যেভাবে অভ্যস্ত বা যেভাবে করতে পারছি, তো ঢাকা থেকে যারা রিপোর্টার যারা রিপোর্টিং করছেন তো তারা কিন্তু মানে আমাদের চেয়ে অনেক মানে সেফলি এবং অনেক খুব ভালোভাবে কাজ করতে পারছেন। এই বাধাগুলো কিন্তু ওনাদের নেই। তো আর সেই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমাদের ডেস্কের যে বিড়ম্বনাটা হয় সেটা হচ্ছে যে মানে দূরত্ব জ্ঞান অনেকেরই বোঝে না, যেহেতু যারা কাজ করেন তারা বলতেছে হয়তো আপনি একটা মানে ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা আপনি জানালেন,
ঠিক আছে 10 মিনিটের ভিতরে ফুটেজ চাচ্ছেন, কিন্তু ওই ফুটেজটা তখন 10 মিনিটে ওখানে যেতে হতে দেখা যাবে যে 1.5 দিন সময় লাগবে, বা কোনো একটা জায়গায় ঘটনা ঘটে, একটা চরাঞ্চলে একটা ঘটনা ঘটেছে প্রায় 8 ঘন্টা সময় লাগবে, জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে। এই বিষয়গুলো আসলে বুঝতেও কিন্তু হবে, যার কারণে এই দূরত্ব কিন্তু মাঝে মাঝে এই যন্ত্রণাটা আমাদের যারা মফস্বলে কাজ করি এটা আমাদের কিন্তু উপর থেকে যে এইটাই ভোগ করতে হয় সবচেয়ে বড়। আর একটা বিষয় জানতে যাবো আপনার কাছে, সেটি হচ্ছে আমরা যারা তরুণ যারা রিপোর্টার রয়েছে সময় সংবাদে তরুণ শ্রেণীটাই বেশি, তাদের বিষয়ে আপনার পরামর্শটা যদি বলেন আমরা আরো কিভাবে ভালো সাংবাদিক হয়ে উঠতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে সাংবাদিকতা একটা মানে পেশাগতভাবে মহান, এবং এটার একটা কমিটমেন্ট থাকা চাই। আপনি পেশা হিসেবে যদি নেন সেটার আগে প্রথমে আপনার মনকে আপনি কমিটমেন্ট রাখতে হবে যে হ্যাঁ আপনার কিছু দায়িত্ববোধ আছে দেশের প্রতি, সমাজের প্রতি, একটা কমিটমেন্ট থাকতেই হবে। তারপরে দেন আপনি এটা পেশা হিসেবে নিতে পারেন। পেশা হিসেবে নেওয়ার আগে আমি তরুণদের কাছে একেবারেই বিনয়ের সাথে বলবো, তরুণদের কাছে আমার একটা আবেদন থাকবে যে আপনি এটা পেশা হিসাবে নেওয়ার আগে আপনার বিবেকে মনে লালন করতে হবে যে এটা একটা আপনি দায়িত্ব নিয়েছেন, সমাজের প্রতি দায়িত্ববোধ নিয়ে আপনার কাজ করতে হবে, সেই দায়িত্ববোধ থেকে আপনাকে কাজ করতে হবে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো এবং 5 বছর পূর্তি হতে যাচ্ছে, 6ষ্ঠ বছরে যখন পা দিব এই বিষয়ে পরামর্শগুলো মাথায় রেখে আমরা কাজ করবো। আরেকটি বিষয় ছোট করে বলবেন কোন বিষয়গুলো ভালো লাগে আমাদের আমরা যারা রিপোর্টিং করছি বা প্রেজেন্টিং করছি। আমার কাছে মনে হচ্ছে যে আমরা সময় একটা পরিবার, এটা আমার কাছে সবচেয়ে বড়। একদম মানে আমাদের অফিস পিয়ন থেকে শুরু করে একেবারে আমাদের টপ যিনি আছেন একদম জোভাই থেকে নিয়াজ ভাই থেকে শুরু করে মানে কারো ভিতরে কোনো বিভেদ বা কোনো ধরনের সমস্যা, মানে সবার প্রতি সবার আন্তরিকতার যে সূত্রটা আছে, যোগসূত্রটা, এটা আমার কাছে আমি আর কোথাও পাইনি, কোথাও পাবো বলে আমি বিশ্বাস করি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিষয়গুলো মাথায় রাখবো এবং বক্তার মনের কাছ থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেই পরামর্শগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করার চেষ্টা করবো। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি বরিশাল, নোয়াখালী, চাঁদপুর এবং আজকে ফেনীতে এসেছি, দর্শকদের মতামত নিয়েছি বেশ কয়েকদিন ধরে। আজকে থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শেখ জায়েদ, আমাদের আরেকজন সহকর্মী। তিনি আমাদেরকে অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলো পাশাপাশি আরও কিছু এলাকায় তিনি যাবেন এবং দর্শকদের মতামত নেবেন এবং একইভাবে আপনাদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং সীমাবদ্ধতাগুলো জানার চেষ্টা করবেন। আমি জায়েদকে দিয়ে দিচ্ছি দায়িত্ব, আজকে থেকে আপনি বিষয়গুলো। রামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রামিম হাসান যেমনটি বলছিলেন এতদিন তিনি জানিয়েছেন দর্শকের কাছে অনুষ্ঠানের নানা খবরাখবর, দর্শকের মতামত এবং তাদের পরামর্শ আপনাদেরকে জানিয়েছেন। আজ থেকে আমি শেখ জায়েদ আপনাদেরকে জানাবো। আমরা আগামীকাল খাগড়াছড়িতে বেলা 11টায়, ঠিক বেলা 11টায় আপনাদেরকে সেখানকার দর্শকের খবরাখবর, তাদের মতামত আপনাদেরকে জানিয়ে দেব। ঠিক বেলা 11টায় দেখা হচ্ছে খাগড়াছড়িতে, সময়ের সঙ্গেই থাকুন। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল, জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। তো আজকে দর্শকের কাছে যাত্রা ছিল ফেনী জেলা, আমাদের সহকর্মীরা জানলেন দর্শকদের মতামত। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 30, সামরিক বাহিনীর অভিযানে কয়েকজন বন্দুকধারী নিহত, টিটিপির দায় স্বীকার। সিরিয়ায় রুশ বিমান হামলায় 60 আইএস জঙ্গি নিহত, দেইর এজ জোরে সংঘর্ষে শতাধিক সিরীয় সেনার মৃত্যু। ইরানের বিরুদ্ধে আইন বহির্ভূত কাজ করার অভিযোগ সৌদি আরবের, রিয়াদ তেহরান দ্বন্দ্ব নিরসনের তাগিদ পাকিস্তান, চীন ও জার্মানির। এবং 2 মাসের মধ্যে অভিবাসী সংকটের সমাধান না হলে হুমকির মুখে পড়বে ইইউ এর অস্তিত্ব, মন্তব্য ডোনাল্ড টাস্কের। শরণার্থী প্রবেশাধিকার শিথিল করার উদ্যোগ যুক্তরাষ্ট্রের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।